হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং তোমরা পড়াশোনা করছো। তো আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনায় চলে এলাম, যেটা হচ্ছে যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, যেটাকে আমরা রাদারফোর্ডের স্বর্ণপত্র বিক্ষেপণ পরীক্ষা বলেও জানি। যে যদিও এই পরীক্ষাটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময়ে সংঘটিত হয়েছিল, তো এই পরীক্ষা দুটোই কিন্তু একই পরীক্ষা। এখানে আমরা জানবো যে বিজ্ঞানী রাদারফোর্ড, যিনি পরমাণুর গঠন সম্পর্কিত বিষয় নিয়ে তত্ত্বাবধান করছিলেন, তিনি তারই যে তার গাইডেন্স তত্ত্বাবধানে তার দুজন ছাত্র কিংবা সহকারী বলতে পারো, যে হান্স গাইগার এবং আর্নেস্ট মার্সডেন, এরা একটা পরীক্ষা তারা অ্যারেঞ্জ করেছিলেন। সেই পরীক্ষাটাই হচ্ছে কিন্তু আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, যেটা পরবর্তীকালে 1911 খ্রিস্টাব্দের রাদারফোর্ডের স্বর্ণপত্র বিক্ষেপণ পরীক্ষা নামেই কিন্তু পরিচিতি পায়। তো এই পরীক্ষা দুটোই কিন্তু বিষয়টা ছিল একই, অর্থাৎ পরমাণুর গঠনকে জানা। পরমাণুর গঠন যেটা থমসন দিয়েছিলেন, যে থমসন যে মডেলটা তিনি উপস্থাপন করেছিলেন, যে ওয়াটারমেলন মডেল কিংবা পাম পুডিং মডেল, যেখানে একটা সুষম গোলক বলে তিনি অভিহিত করে তার বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট ভাবে একটা সুষম ভাবে ইলেকট্রন কণাগুলো ছড়িয়ে রয়েছে। তো সেই যে মডেলটার যথার্থতা প্রমাণের জন্য বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষাগুলো অ্যারেঞ্জ করছেন। তো এই পরীক্ষাটা তো রাদারফোর্ডের তত্ত্বাবধানে তার দুই ছাত্র এরা করছিলেন। তো পরীক্ষাটার অ্যারেঞ্জমেন্টটা বিষয়টা কি, প্রায় বায়ুশূন্য একটা কাঁচে, আমরা বলতে পারি 10⁻⁴ অ্যাটমসফিয়ারিক প্রেসারে কিংবা 0.01 মিলিমিটার বায়ুর চাপে এখানে একটা যে তেজস্ক্রিয় রশ্মি অর্থাৎ আলফা কণার একটা উৎসকে নেওয়া হয়েছিল, যেখানে ছিল বিসমাথ 214 এবং 83। বিসমাথ 214, 83 নামক যে উপাদানটা, এটা একটা হচ্ছে আলফা কণার উৎস হিসাবে একে নেওয়া হচ্ছে। একটা সীসার পাত্র, সীসা আমরা জানি সবচেয়ে যে ভারী পদার্থ, ধাতব পদার্থ, এবং যার ঘনত্ব যদিও পারদের থেকে কম কিন্তু ভারী সবচেয়ে। এর হচ্ছে অ্যাটমিক নাম্বার প্রায় 208 আমরা জানি সীসার লেডের, এবং যে সম্ভবত 82 হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। এইখানে উপাদানটাকে রেখেছিলেন, রেখে ওইখান থেকে নির্গত হওয়া যে আলফা কণা, তো আমরা জানি যে তেজস্ক্রিয় রশ্মিগুলো থেকে আলফা কণা বেরোয়, বিটা কণা বেরোয়, গামা রশ্মিও বেরোয়, কিন্তু কিছু কিছু বিশেষ যে অবস্থা থেকে সাধারণত একটা বিশেষ কণাই বেরোয়। একই সঙ্গে কিন্তু তিনটে যে রশ্মি আলফা, বিটা, গামা বেরোয় না, কোন একটা পার্টিকুলার অবস্থাতে কোন একটা কণাই বেরোয় তার মতো, অর্থাৎ সেই কণা বেরোনোর মতো একটা পরিবেশ তৈরি থাকে নিউক্লিয়াসের মধ্যে। তো এখানে আলফা কণার উৎস হিসাবে তিনি নিয়েছিলেন বিসমাথ যে মৌলটিকে। তার সামনে একটা ধাতব পাত রেখেছিলেন, যাতে করে একটা নির্দিষ্ট পথেই ছিদ্রযুক্ত একটা রেখেছিলেন ধাতব পাত। এবার এই পাতটার সামনে এইবারে তিনি রেখেছিলেন সোনার পাত, সেই স্বর্ণপত্র যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ চাপের মানটা তিনি কত রেখেছিলেন। এবার যে স্বর্ণপত্র গোল্ড, এই যে গোল্ডের যে আমরা জানি পারমাণবিক ক্রমাঙ্ক 979, যদিও তোমরা পরে জানবে। তো এখানে এই পাত, সোনার পাতটার থিকনেস খুব কম নিয়েছিলেন, 0.004 মিলিমিটার যে বেধের একটা স্বর্ণপত্র তিনি নিয়েছিলেন, এবং সম্পূর্ণ যে সিস্টেমটাকে তিনি প্রায় বায়ুশূন্য কাঁচের মধ্যে অ্যারেঞ্জ করেছিলেন। তো এখানে তার বায়ুশূন্য করার জন্য একটা ভ্যাকুয়াম পাম্প লাগিয়ে সেখান থেকে বায়ু বের করেছে। আর এই যে সোনার পাতটা থেকে আলফা কণাগুলো যেগুলো বিক্ষিপ্ত হবে চারিদিকে ছড়িয়ে পড়বে, সেগুলোকে ডিটেক্ট করার জন্য একটা যে গোলাকৃতি ডিটেক্টর, অর্থাৎ যে বিক্ষিপ্ত হওয়া যে আলফা কণাগুলো কোন দিকে যাচ্ছে, এখানে জিঙ্ক সালফাইডের প্রলেপ যুক্ত একটা যে যাকে বলা হচ্ছে ডিটেক্টর বা পর্যবেক্ষক রেখেছিলেন। এবং কিংবা তিনি একটা ঘূর্ণায়মান পর্যবেক্ষক বিভিন্ন ভাবে তিনি অ্যারেঞ্জ করেছিলেন।
তো ঘূর্ণায়মান যে ডিটেক্টর রেখেছিলেন, যেটাকে তিনি এদিক ওদিক ঘুরিয়ে বিভিন্ন পজিশনে আলফা কণাগুলো কোন দিকে আসছে তিনি সেগুলো পর্যবেক্ষণ করছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন এরকম অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, তার আমরা কারণ খুঁজে পাবো। যে স্বর্ণপত্রটা যদি খুব পাতলা হয়, খুব পাতলা হওয়ার অর্থ কি, আমরা ধরতে পারি ওই থিকনেসের মধ্যে 50 থেকে 100টা সোনার যে পরমাণু রয়েছে, কারণ আমরা পরমাণু খুব ক্ষুদ্র জানি, তাহলে সেই যে যতটা সম্ভব পাতলা পাত নেওয়ার অর্থই হচ্ছে, এই পাতলা পাতটা নেওয়ার অর্থই হচ্ছে এখানে খুব কম সংখ্যক পরমাণু থাকবে। মোটা পাত নিলে কি হচ্ছে, অনেকগুলো পরমাণু তার মধ্যে থেকে যাবে এবং প্রকৃতপক্ষে এক একটা পরমাণুর বৈশিষ্ট্য জানা কষ্ট হবে। তো সেই জন্য পাতটা যতটা সম্ভব সরু করার অর্থই আমরা ধরতে পারি। আমরা এখানে ছবিটা আরো বোঝার সুবিধার্থে একটা দুটো পরমাণুকে দিয়ে এই পাতের মধ্যে আঁকলাম। তো এইবারে যখন আলফা রশ্মিগুলো সব আসছিল, অর্থাৎ ওই ছবিটারই আমরা একটা বিবর্তিত ছবি আমরা এখানে দেখাচ্ছি, তাহলে বেশিরভাগ কি দেখা যাচ্ছিল, যে বেশিরভাগ অর্থাৎ 20,000-এর মধ্যে বেশিরভাগ, যদি একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া যায়, যে বেশিরভাগ আলফা কণাগুলো বেরিয়ে চলে যাচ্ছে, খুব কম সংখ্যক বিক্ষিপ্ত হচ্ছে তার অরিজিনাল পথ থেকে। আর 20,000-এর মধ্যে 1-8টা করে হয়তো বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হচ্ছে। তো এই রেজাল্ট, এই যে পর্যবেক্ষণ, তাহলে এই যে পরীক্ষাটার যে অ্যারেঞ্জমেন্ট, তারপরে তার পর্যবেক্ষণটা কি ছিল, পর্যবেক্ষণটাই কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আলফা কণাগুলো বেশিরভাগই যে বিক্ষিপ্ত না হয়ে সোজা পথে বেরিয়ে যাচ্ছে, আর 20,000-এর মধ্যে 1-8টা হয়তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসছে, খুব কম সংখ্যক বিভিন্ন ক্ষুদ্র কোণে বেঁকে যাচ্ছে, ক্ষুদ্র কোণে তার অরিজিনাল পথ থেকে বেঁকে যাচ্ছে। এর অর্থ কি? তো আলফা কণা আমরা জেনে নিয়েছি, আলফা কণাটা হচ্ছে প্রকৃতপক্ষে দুটো প্রোটন আর দুটো নিউট্রন নিয়ে গঠিত একটা ভারী কণা। তো এই ভারী কণা এই পাতের মধ্যে দিয়ে, সোনার পাতের মধ্যে দিয়ে যাওয়ার সময় সব বেরিয়ে যাচ্ছে। তো আমরা সেই পরীক্ষার সিদ্ধান্ত হিসাবে তিনি যেই গুলো নিয়েছিলেন, যে পরমাণুর গঠন সম্পর্কিত কিছু তথ্য তিনি পেয়েছিলেন সেই সিদ্ধান্তটা তিনি এবারে যেগুলো নিয়েছিলেন সেইগুলো কি, যে বেশিরভাগ যেহেতু বেরিয়ে চলে যাচ্ছে আলফা কণা, তাহলে কি হবে, পরমাণুটা হচ্ছে ফাঁকা, বেশিরভাগ স্থান ফাঁকা, বেশিরভাগ স্থানটা হচ্ছে ফাঁকাই বলতে পারি। দ্বিতীয়ত কি, যে আলফা কণাগুলো, যে এত ভারী কণা যারা যাচ্ছে, এতগুলোর মধ্যে 1-8টা ফিরে আসছে। তো যেখান থেকে ফিরে আসছে নিশ্চয়ই আলফা কণার থেকেও খুব শক্তিশালী কিছু আলফা কণা, ধনাত্মক 2 একক ধনাত্মক কণা, তাহলে ধনাত্মক অংশটা কিন্তু পরমাণুর মাঝখানে রয়েছে। তিনি সেই ধনাত্মক অংশতে, ধনাত্মক অঞ্চলটা, যেখানে ধনাত্মক অঞ্চলের মধ্যে পুরো ভরটাই পরমাণুর রয়েছে ধরতে পারে, অর্থাৎ সেই যে ক্ষুদ্র অঞ্চলে যেখান থেকে আলফা কণাগুলো ধাক্কা খেয়ে ঘুরে আসছে, তিনি নাম দিলেন যে নিউক্লিয়াস। অর্থাৎ এই পরীক্ষার যে পর্যবেক্ষণটাই ছিল এই রকমেরই, যে বিভিন্ন আলফা কণাগুলোর সংখ্যা এবং তাদের বিভিন্ন কোণে যে বিক্ষিপ্ত হওয়ার যে মান, কোণের সঙ্গে তাদের মানের এইগুলো সম্পর্কগুলো, যদিও বাস্তবে এই পরীক্ষাটার যে গাণিতিক দিকটা কিন্তু অত্যন্ত জটিল। তোমাদের স্ক্যাটারিং চ্যাপ্টারে তোমরা অনেক উঁচু ক্লাসে যখন আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার, আমরা এখানে শুধু তার সংক্ষিপ্ত চিত্রটাই পড়ছি। প্রত্যেকটা জিনিসকে যখন আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে তার সম্পর্কে জানবো, দেখবো এটা একটা খুব কঠিনই পরীক্ষা ছিল। তো ওই দুটো সিদ্ধান্ত এখানে পাওয়া যাবে, সেইটাই হচ্ছে পরবর্তীকালে আমরা যেটা জানবো, রাদারফোর্ডের আরো তিনি এই সিদ্ধান্তগুলোকে আরো নিয়ে গবেষণা করে তিনি পরবর্তীকালে পরমাণুর মডেল তিনি দেবেন, সেইটা সম্পর্কে আমরা পরের ক্লাসে জানবো।
তো এইটার ছোট ভিডিওটা তোমরা দেখবে ভালো করে।